এবারে বিস্তারিত সংবাদ এবং শুরুতেই থাকছে উত্তাল মার্চ প্রসঙ্গ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করল মুক্তিযুদ্ধের লাখো শহীদদের। স্বাধীনতার প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, স্বাধীনতা বিরোধীদের কারণে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সময় লাগছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শুরু এক আলোকিত দিনের, নতুন দিনের স্বপ্নযাত্রার। স্বাধীনতার প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার মহানায়কদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধাঞ্জলি। দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য আওয়ামী লীগ সভাপতির। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতা। বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল। সব মিলিয়ে নানান ষড়যন্ত্রের কারণেই 1975 সালে জাতির হত্যার পর এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে এবং এই গণহত্যার সঙ্গে যারা জড়িত সেই পাকিস্তানে তাদেরকে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। 19৭১-এর সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জোর দাবি উঠেছে। এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। এখন গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আর সেই হত্যাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে সকল জীর্ণতাকে পেছনে ফেলে এক শান্তি আর উন্নয়নের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সর্বস্তরের মানুষের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাম্প্রদায়িকতা, দুর্নীতি আর বৈষম্যকে উন্নয়নের বড় বাধা হিসেবে দেখছেন তারা। তবে আশা প্রকাশ করেছেন, এগুলো দূর করতে পারলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। রাহুল রায়ের রিপোর্ট। ৭১-এর এ দিনে যে স্বাধীনতার সূর্য উঠেছিল, সেই আলোর পথ ধরেই পথ চলা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, তাদের প্রতি জাতির শ্রদ্ধা। কৃতজ্ঞ চিত্তে সেই শহীদদের স্মরণ করেছেন রাজনীতিবিদরাও। দেশ গড়ায় সেই শহীদরাই অনুপ্রেরণা। বাংলাদেশ সঠিক পথেই যাচ্ছে, বাংলাদেশের পথে যাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পথে যাচ্ছে। কিন্তু জঙ্গির বিপদ আর দুর্নীতি, দলবাজি আর প্রশাসনের ক্ষমতার অপব্যবহারের আপদগুলো মুক্ত করে বাংলাদেশকে সুশাসনের পথে নিয়ে যাওয়াটাই আমাদের রাজনৈতিক কর্তব্য। আমাদের আশেপাশের দেশের থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, এবং যে দুর্নীতিগুলো এখন হচ্ছে বা ব্যাংক লুটপাটগুলো যেগুলো হচ্ছে, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি এবং এগুলো যদি একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের যে স্বাধীনতা এবং জাতির পিতার যে সোনার বাংলা, এটাও মনে হয় আমরা করতে পারবো। আমাদের দেশে এখনও অসাম্য, বৈষম্য এগুলো রয়ে গেছে। আমাদের সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলে পরে সুবর্ণ জয়ন্তীতে আমরা একটা সুন্দর দেশ আমরা পৃথিবীকে উপহার দিতে পারবো। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু অভিযোগও ছিল। আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে।
যে স্বপ্ন আছে সেটা তো সংবিধানে লেখা আছে, নির্ভেজাল গণতন্ত্র, জনগণ হবে ক্ষমতার মালিক। তো আমরা সকলেই যখন মালিকের ভূমিকা আসতে পারবো, তখন আমরা মনে করব যে স্বাধীনতার স্বপ্ন লক্ষ্য অর্জন করেছি। তবে সব রাজনৈতিক দলই চায় চেতনায় মুক্তিযুদ্ধ নিয়েই এগিয়ে যাক বাংলাদেশ। প্রতি বছরই এই দিনে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে এই সাভারের স্মৃতিসৌধ। সেই শ্রদ্ধার মিছিলে সামিল হন রাজনীতিবিদরাও, নেন নতুন শপথ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কতটুকু বাস্তবায়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। রাজনীতিবিদরা নিজেরাও মনে করছেন সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আসবে সত্যিকারের জয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাহুল রায়, চ্যানেল আই। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সর্বস্তরের মানুষ। রাসেল জমাদ্দারের তোলা ছবিতে শাকের আদনানের রিপোর্ট। জাতির বীর শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ঢল। বেলা বাড়ার সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আমাদের যে সম্মান, আমাদের মর্যাদা, আমাদের প্রাতিষ্ঠানিক যে উন্নয়ন, সেগুলোকে যেন কোনো ক্রমেই মেলান না করি। দীর্ঘ পথ পরিক্রমায় আমরা অনেক কিছুই পেয়েছি, কিন্তু অনেক কিছু এখন আমাদের পাওয়ার বাকি আছে। স্বাধীনতার 48 বছর এসে আমাদেরকে বিতর্ক করতে হবে কে স্বাধীনতার ঘোষক কিংবা কে ঘোষক নন। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবময় ভূমিকার কথা জানাতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। আমরা না শিখালে ওদেরকে শিখাবে কি? নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। স্বাধীনতা বিরোধীদের এই দেশ থেকে উৎখাত করতে হবে। কে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কোনোভাবেই যেন বিকৃত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। তো আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, একটা দায়িত্বের জায়গা যে আমরা তাদের প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ দেখাতে আসবো না আজকে স্বাধীনতা দিবসে। না, দুর্নীতি মুক্ত বাংলাদেশের যে চেতনা, সেখান থেকেই আসলে এখানে আসা। তারা বলছেন, বিশ্বের বুকে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে চলছে, সেই যাত্রাকে বহুদূর এগিয়ে নিতে হবে। দেশের মুক্তির জন্য যেসব বীর শহীদরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই সব বীর সেনাদের যে স্বপ্ন ছিল, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে একতাবদ্ধ হয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন এখানে আসা হাজারো মানুষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শাকের আদনান, চ্যানেল আই। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশি বিদেশি বিশিষ্টজনদের উদ্দেশ্যে সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রীয়ভাবে জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে দেয়া রাষ্ট্রপতির এই সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনের উত্তরের ময়দানে আগে থেকে অপেক্ষা করতে থাকা অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী যোগ দিলে শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা আয়োজন। বঙ্গভবনের এই আয়োজনে মন্ত্রী পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদরা যোগ দেন। অংশ নেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, দেশি বিদেশি কূটনীতিক এবং মিশন প্রধান, বিভিন্ন খাতের সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের মানুষ। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ এই আয়োজনে বিশেষ খাবারের আয়োজনের সঙ্গে ছিল সঙ্গীত আয়োজন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশ ও বিদেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের মানুষ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোরদের কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সমাজের সর্বস্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আগে থেকেই প্রস্তুত শিশু কিশোররা। সকাল ৮টায় একযোগে জাতীয় সঙ্গীত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সারা দেশ এবং বিদেশে থাকা বাংলাদেশের মানুষের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুচকাওয়াজ পরিদর্শন করে শিশু কিশোরদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করে শিশুদের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কীভাবে মেশে। সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীরচর্চা, স্কুলের মধ্যে প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকাশিত হবে। নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মেনে চলার উপদেশ দেন তিনি। যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের, তোমরাই গড়ে তুলবে আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। আমার দোয়া আশীর্বাদ তোমাদের জন্য রইল। তোমরা বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, সেটাই আমরা কামনা করি। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আসা শিশু কিশোরদের মনোমুগ্ধকর নৈপুণ্য উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, আগামীতে যে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের এইসব শিশুরা। আর এজন্য তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সঞ্জয় চাকি, চ্যানেল আই, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে এর উদ্বোধন করে জানানো হয়, অ্যাপ, মোবাইল ফোন, এটিএম বুথ সহ সব ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে নগদের মাধ্যমে। নগদ দিয়ে টাকা পাঠানো ও উঠানো ছাড়াও মোবাইলের টপ আপ সুবিধা পাওয়া যাবে। এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যের ডাক টিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চ্যানেল আই চেতনা চত্বরে হলো ছবি আঁকা, গান ও আবৃত্তির আয়োজন রংতুলিতে মুক্তিযুদ্ধ। আইএফআইসি ব্যাংককে সাথে নিয়ে 10মবারের মতো এই আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। প্রখ্যাত শিল্পীদের আঁকা চিত্রকর্মগুলো বিক্রি করে পাওয়া অর্থ জমা হবে মুক্তিযুদ্ধ ট্রাস্ট ফান্ডে। রোকসানা আমিনের রিপোর্ট। স্বাধীনতা দিবসে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যানেল আই চেতনা চত্বরে রংতুলিতে মুক্তিযুদ্ধের শুভারম্ভ। চিত্রশিল্পী ও নির্মাতা আফজাল হোসেনের সঞ্চালনায় আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের 10 বছর পূর্তি হলো। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সবকিছু শক্তি, লাল সবুজ আমাদের শক্তি। তরুণ শিল্পীরা ছবি আঁকলো, রফিকুন নবীর মতো শিল্পী তুলির আঁচড় দিলেন। সবকিছু মিলিয়ে এই আঁচড়, এই তুলির রং রয়ে থাকবে আমাদের হৃদয়ে। আমরা কোনো কিছু পাওয়ার জন্য যাইনি, যেটা পাওয়ার জন্য গিয়েছিলাম সেটা হলো এই দেশ। যার যা ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যদি আমরা এই দেশটাকে ভালোবেসে যেটুক করার আছে সেটুক করি, তাহলে আমি বিশ্বাস করি আমরা একটা ভালো বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো। এবার আজীবন সম্মাননা জানানো হয় বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীকে। সম্মানিত হওয়া, সম্মান পাওয়া, এটা বেশ আনন্দের তো বটে। আনন্দিত হওয়ার মতন একটি ঘটনা। আমাদের নবজন্ম 71 থেকে, সেই দিন থেকে যদি আমরা গণনা করি আমরা কি করেছি তার হিসাব নিকাশ হবে। এটা খুবই যথাযথ যে আমরা এই পর্যায়ে শিল্পীকে তার অর্জনের জন্য এবং তার ভবিষ্যৎ প্রতিশ্রুতির জন্য আমরা সম্মান প্রদর্শন করেছি। তাকে সম্মান করে
আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। শিশু, কিশোর, নবীন যে সমস্ত শিল্পীরা আছেন তাদের প্রত্যেকের জন্যে এটা আমি বলবো যে একটি বিশেষ পাওয়া, যার মাধ্যমে তারা রফিকুন নবীর আঁকার স্টাইলটা বুঝতে পারলেন। আমাদের চেতনায় মাঝে মধ্যে চাবুকের দরকার হয়, তার স্কেচ, তার দৃষ্টিভঙ্গি এবং আমাদের দেশের প্রতি ভালোবাসা মাঝে মধ্যে সেই চাবুক দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বাচ্চারা যারা ছবি আঁকছে আমি আশা করি তারা ভবিষ্যতে এর মধ্য থেকেই একজন একজন করে রফিকুন নবীর মতো সৃজন উৎকর্ষে সাফল্যমণ্ডিত হবেন। পাশাপাশি দুই মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাদের শিল্পকর্ম। আমি ধরা পড়েছিলাম হচ্ছে আগস্ট মাসের শেষে, একদম শেষ দিকে, এটা বোধহয় 29 তারিখ আগস্টে। ওই দিন মানে আমরা তার আগে প্রচুর পরিমাণে অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকেছিলাম। আমি বাংলার কথা বলি, আমি বাংলার রাজপথ দিয়ে হাজার বছর চলি। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার বীজ বপনের আহ্বান বরেণ্য মুক্তিযোদ্ধা, চিত্রশিল্পী সহ সংস্কৃতিজনদের। উৎসব মুখর এই দিনটিকে দেখার জন্য আমি আসি। আজকেও সেই ভালো লাগা নিয়েই এসেছি। আমি শিল্পের মধ্যে স্মরণীয় করে রাখার একটি উদ্দেশ্য নিয়ে কাজটি শুরু হয়েছে। তখন আমরা মুক্তিযুদ্ধের যথার্থ একটা তাৎপর্য খুঁজে পাই। আমাদের প্রথিতযশা শিল্পীরা এখানে ছবি আঁকছেন রংতুলিতে, এবং তার সাথে সাথে একেবারেই শিশু যারা তারাও ছবি আঁকছে। এদের আঁকার ভিতরে কোনো ভয় থাকে না, কোনো দ্বিধা থাকে না। অতিথির আসনে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নতুন প্রজন্মকে আহ্বান করব যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত থাকার জন্য। প্রথিতযশা চিত্রশিল্পীদের চিত্রকর্মের পাশাপাশি খুদে আঁকিয়েরা মুক্তিযুদ্ধের অমর গাথা ফুটিয়ে তোলে ক্যানভাসে। আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে। রং তুলির পাশাপাশি সুরের ধারার দেশের গানের আবহে ভিন্ন মাত্রা পায় পুরো আয়োজন। মানুষ হিসাবে আমরা মানবিক যে উৎকর্ষ সাধনের জায়গাটা কতটা এগিয়েছি সেটি আমার নিজের কাছে প্রশ্ন, কারণ যেহেতু আমি বাচ্চাদের নিয়ে কাজ করি এবং এই বাচ্চাদের কাছে সেটা বোঝানোর এখন বোধহয় সময় এসেছে। চ্যানেল আই চেতনা চত্বর থেকে আইএফআইসি ব্যাংক, চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি অনেক, তবে তা আরও বাড়ত যদি দেশের স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় না আসতো, এমন মনে করেন বিশিষ্টজনেরা। বাংলাদেশকে সামনের পথে এগিয়ে নিতে অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত করা সহ অতি দরিদ্রদের জন্য বিশেষ কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1971-এর 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। এরপর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ। বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার গর্বের দিন 26 মার্চ। বছর ঘুরে আবারও মহান স্বাধীনতা দিবস। স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি অনেক। নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও পেয়েছে বাংলাদেশ। আর্থসামাজিক উন্নতির সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু। ক্রমাগত উন্নত হচ্ছে দেশের অবকাঠামো। আমরা যখন স্বাধীন হলাম তখন 80-85% মানুষ দারিদ্র্যের কবলে ছিল। আমাদের রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছিল, শিল্প চলছিল না, কৃষি বিধ্বস্ত ছিল। সেইখান থেকে বঙ্গবন্ধু শুরু করেছিলেন এটাকে অর্থনীতিকে পুনর্গঠন। কিন্তু খুব স্বল্প সময়ে তিনি খুব বেশি দূর যেতে পারেননি, কিন্তু অনেকগুলি নীতি তিনি তখন প্রবর্তন করেছেন, যেগুলি যদি পরবর্তীতে বাস্তবায়ন হতো তাহলে আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু দীর্ঘ সময় আমাদের এখানে সামরিক শাসন ছিল, তখন আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গেল। এই অর্থনীতিবিদ মনে করেন ভবিষ্যতের বাংলাদেশ এমন হতে হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না। স্বাধীনতার চেতনার বা মুক্তিযুদ্ধের চেতনায় হচ্ছে যে এই দেশে একটি সমাজ তৈরি হবে যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মানুষে মানুষে হানাহানি থাকবে না, যেখানে মানবাধিকার প্রত্যেকের প্রতিষ্ঠিত হবে। এখন কাজ হচ্ছে যে অর্জন যেগুলি হয়েছে সেগুলোকে সুসংহত করা এবং ত্বরান্বিত করা। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে আমরা আর অনেক দূর যেতে পারি যদি না সেখানে দুর্নীতি থাকে। তো এই দুর্নীতিকে
নির্মূল করা সহজে সম্ভব হবে না, তবে সেটাকে দ্রুত কমিয়ে আনার প্রচেষ্টা নিতেই হবে। মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা সবার। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জিপিএইচ ইস্পাত এশীয় রোবট বানাইকে ঘিরে সেমিনারে এই আহ্বান জানানো হয়। বাংলাদেশকে রোবোটিক্স হাবে পরিণত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতি শুক্র ও রোববার রাত 9:30 চ্যানেল আইয়ে এই রিয়েলিটি শো প্রচার হচ্ছে। সামিয়া রহমান, প্রিমা রিপোর্ট। বিজ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো এশো রোবট বানাই উপলক্ষে এই আয়োজন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি ব্যক্তিগতভাবে যেটা বিভিন্ন জায়গায় গিয়ে ফিল করেছি, আমাদের দেশে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ফার্মের অভাব। ভবিষ্যতের রোবট চ্যালেঞ্জ ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেয় শিক্ষক, গবেষক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বানানোর পর কাজটাকে একটা কম্পিটিশন বা কন্টেস্ট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এটা কি আমরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন আলোচকরা। ইনোভেশনটা তো আমি চাইবো সেটা যে যেটা অলরেডি এক্সিস্ট আছে তার চাইতে বেটার কি পারফরমেন্স বা কোন বিষয়ে আমি রোবট বানাচ্ছি সেই বিষয়টাকে মাথায় রাখা। সত্যি সত্যি এদের জন্য সেই অর্থে কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে তারা কিছু ফান্ড পেয়ে প্রপার প্রোটোটাইপ রোবট তৈরি করতে পারে অনেক বেশি অপশন নিয়ে, যেটা এখন পর্যন্ত এক্সিস্ট করে। এই যে ইন্ডাস্ট্রি এবং দ্য ইনস্টিটিউশনস এর মধ্যে যে ডিসকানেক্টটা আছে সেটাকে ব্রিজিং করার জন্য এই উদ্যোগে এসছে। আমরা স্পন্সর করি, আলটিমেটলি এটা আমাদের মঙ্গলে আসবে এবং আমাদের জন্য এটা ব্যবহার হবে। বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বুয়েট শুড নট বি আ বিজনেস অর এনি ইউনিভার্সিটিস। ফ্যাসিলিটি থাকা দরকার, ইন্ডাস্ট্রিজরা, স্টুডেন্টরা, এভরিবডি ক্যান গেট সাম। আমরা সাপোর্ট দিব বুয়েটের একটা চমৎকার রিসার্চ সেল হতে পারে যেখানে এনার্জি নিয়ে কাজ করবে, পাওয়ার নিয়ে কাজ করবে, টেকনোলজি নিয়ে কাজ করবে, মেকানিক্যাল নিয়ে। এশো রোবট বানাই এই রিয়েলিটি শোটির 35টি পর্ব শেষে 4টি দল নিয়ে হবে গালা রাউন্ড। 10 লাখ টাকা, ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি পাবে বিজয়ী সেরা 2টি দল। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী। মহান স্বাধীনতা দিবসে ইনসাফ বারাকা হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। পল্লবীর প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসার লাল সবুজ স্লোগানে স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব। জাতীয় দিবসের পরে পতাকাগুলি ব্যবহার করার পরে এগুলি আবার সঠিকভাবে আর এগুলি আর সমাহিত করে না, পতাকা কালেক্ট করে তারা সমাহিত করেছিল। এইটাই আমরা আরও বড় পরিসরে এবার ঢাকার বাইরে প্রায় 9টা বিভাগীয় শহরে এই অ্যাক্টিভিটিটা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ও অন্যরা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারি তিতুমির কলেজ। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2019 ঘোষণা করা হয়েছে। মোট 6টি ক্যাটাগরিতে এবার 12 জন পেয়েছেন এই পুরস্কার। এরা হলেন কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শাহাদুজ্জামান, কবিতায় আফজাল হোসেন ও মারুফুল ইসলাম, প্রবন্ধ ও মুক্তিযুদ্ধে সিরাজুল ইসলাম চৌধুরী ও মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন, ভ্রমণ ও আত্মজীবনীতে ফারুক মঈনুদ্দিন, শিশু সাহিত্যে মুস্তাফিজ শফি এবং মোকাররম হোসেন এবং প্রথম বই শাখায় মাজহারুল ইসলাম, হক ফারুক আহমেদ ও সায়রা আফরিদা ঐশী। এবার রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ অর্থের $1 বিলিয়ন সেনাবাহিনীর প্রকৌশলীদের কাছে হস্তান্তর করেছে পেন্টাগন। মার্কিন কংগ্রেসের আপত্তির পর সীমান্ত পরিস্থিতিকে সংকট ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আদেশে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ ঘোষণা করেছিলেন। এই $1 বিলিয়ন সেই বরাদ্দেরই অংশ। বরাদ্দের প্রথম কিস্তির অর্থ 91 কিলোমিটার এলাকা বেষ্টনী দেওয়ার কাজে ব্যবহার করা হবে। বরাদ্দ অর্থ হস্তান্তর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ডেমোক্র্যাটরা।
এবার রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। স্বাধীনতা দিবসে প্রতি বছরের মতো এবারও মুক্তিযুদ্ধ জাদুঘর এবং পর্বত আরোহীদের সংগঠন অভিযাত্রী অদম্য পদযাত্রা আয়োজন করে। আয়োজকরা বলেন, এর মাধ্যমে তরুণ প্রজন্ম 52 থেকে 71-এর বীরদের ত্যাগের কথা জানতে পারবেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। স্বাধীনতা দিবসের প্রত্যুষে অদম্য পদযাত্রায় অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিযাত্রীরা। ভোর 6টায় শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনা। সংক্ষিপ্ত বক্তব্য শেষে পদযাত্রা শুরু হয়। 1971 সালে একদল অভিযাত্রী দেশের মুক্তির অভিপ্রায়ে বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বর্তমান প্রজন্ম সেই দৃষ্টান্ত অনুসরণ করে 2013 সালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা শুরু করে। আয়োজনের অংশীদার হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম এই কাজটি করছে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে সম্পৃক্ত করছে। এটাই মনে হয় জাতির অভিযাত্রা, যে মুক্তিযুদ্ধের প্রজন্ম তার সঙ্গে নতুন প্রজন্ম মিলিত হয়ে নতুন স্বপ্ন নির্মাণ করা হবে। এরপর 25শে মার্চ কাল রাতের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল গণকবরে শ্রদ্ধা নিবেদন। আমাদের এত সুন্দর একটা দেশ, সেই দেশটাকে আমরা আমাদের মনের মতন করে গড়ে তুলব, যেন আমরা পৃথিবীকে বলতে পারি যে পৃথিবীর আর কোথাও যেন এরকম নির্মম গণহত্যা হতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে স্মৃতি চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে আবার হাঁটা। তাদের আত্মত্যাগ যে আমরা ভুলিনি, তাদের কথা যে আমরা আজও স্মরণ করি, তার একটা বড় দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছে এই পদযাত্রা। এই পদযাত্রায় অংশ নিয়ে আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে অনুভব করতে চাই। সার্জেন্ট জহুরুল হক হল, সায়েন্স ল্যাব, আসাদ গেট হয়ে অভিযাত্রী দল যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখান থেকে মিরপুরের জল্লাদখানা বদ্ধভূমিতে আমাদের যে আন্দোলন 52 আন্দোলন, সেই ভাষার আন্দোলন, সেই আন্দোলন থেকে স্বাধীনতার অর্জন, এইটাই রূপকর্থে এই পদযাত্রা। দিয়াবাড়ি ঘাট থেকে নৌকায় তুরাগ নদ পেরিয়ে পদযাত্রী দল এগিয়ে যায় জাতীয় স্মৃতিসৌধের দিকে। শোক থেকে শক্তি, 1952 থেকে 1971-এর পথরেখায় অদম্য পথ চলা। তারা মনে করছেন এই পথ চলার মাধ্যমে সেই বীর শ্রেষ্ঠ বীর শহীদদের স্মরণ করা হচ্ছে, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে এই বাংলাদেশ। তারা মনে করছেন এই বাংলাদেশ একদিন সুন্দর এবং সম্পদশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। যুক্তরাষ্ট্র মন্দার দিকে এগিয়ে যাচ্ছে এমন সতর্ক সংকেত পাওয়ার পর এশিয়া প্যাসিফিকে শেয়ার দরে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই অঞ্চলের বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে বন্ড আশ্রয়ে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রে মন্দার আতঙ্কে ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ কমায় ডলারের বিপরীতে জাপানের ইয়েনের মান প্রায় 6 সপ্তাহে সর্বোচ্চ পৌঁছেছে। এমন অস্থিরতায় বিশ্বজুড়ে বন্ড ইল্ড কমছে। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। শুষ্ক মৌসুমে লবণাক্ততা এবং প্রতিকূলতা সহিষ্ণু গম উৎপাদনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণা করছেন। এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, লবণাক্ত জমিতে বড় বড় ব্লক তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এই প্রযুক্তিতে গম চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে।
এ পর্যায়ে প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই ও আবুয়া নদীর নাব্যতা সংকট চরম আকার ধারণ করেছে। এই কারণে 400-রও বেশি বালি এবং পাথর বোঝাই নৌকা বেহেলি চ্যানেলে আটকা পড়েছে। ঠিকমতো সংস্কার না করায় সুরমা নদীর শাখা বৌলাই নদীর 20 কিলোমিটার অংশে নাব্যতা পুরোপুরি কমে গেছে। খনন প্রকল্প হাতে নেওয়া হলেও এখনই এই সমস্যার কোনো সমাধান করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাণিজ্য যুদ্ধ নিরসনে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ে আলোচনায় অগ্রগতির ফলে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে। গত মাসে দেশটি থেকে 9,07,754 টন সয়াবিন আমদানি করেছে চীন। গত জানুয়ারিতে আমদানি করেছিল 1,35,814 টন। চীনের কর্মকর্তারা জানিয়েছেন দুই দেশের নেতারা একমত হওয়ায় সয়াবিন আমদানি শুরু হয়েছে। মার্কিন কৃষি বিভাগের কর্মকর্তা সনি পার্ডু টুইটে জানিয়েছেন, চীন নতুন করে সয়াবিন আমদানি শুরু করেছে। তারা অতিরিক্ত 10 লাখ টন ক্রয় করবে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের পরিকল্পনা, আয়োজনের প্রস্তুতি শুরু।